everybody, hope all of you are well. আজকে আমরা আলোচনা করব মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সেক্স ডিটারমিনেশন নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসছি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। আমরা জানি যে স্বাভাবিক মানুষের প্রত্যেক দেহকোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে, অর্থাৎ 2n = 46। 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে হচ্ছে 22 জোড়া অটোজোম ও 1 জোড়া অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম থাকে। মানুষের ক্ষেত্রে সর্বমোট 46টি ক্রোমোজোম, তাহলে আমরা বলতে পারি যে 46টি ক্রোমোজোমের মধ্যে স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে 22 জোড়া অটোজোম এবং XX ক্রোমোজোম থাকে স্ত্রীদের ক্ষেত্রে, এবং অপরদিকে পুরুষদের ক্ষেত্রে থাকে 22 জোড়া অটোজোম আর XY ক্রোমোজোম থাকে। স্ত্রী দেহে যত ধরনের গ্যামেট তৈরি হয়, অর্থাৎ সমস্ত যে গ্যামেট তৈরি হয় তার মধ্যে থাকে 22টি অটোজোম ও একটি X ক্রোমোজোম থাকে, কিন্তু পুরুষরা দু ধরনের গ্যামেট তৈরি করে। এক প্রকার গ্যামেটে 22টি অটোজোম ও X ক্রোমোজোম থাকে, এক প্রকার গ্যামেটে, এটা পুরুষদের ক্ষেত্রে, আর স্ত্রীদের মানে পুরুষদের এক প্রকার গ্যামেটে থাকে এটা 22টি অটোজোম প্লাস X ক্রোমোজোম, আর আরেক প্রকার গ্যামেটে থাকে 22টি অটোজোম প্লাস Y ক্রোমোজোম। তাহলে এদের ক্ষেত্রে যেহেতু দু ধরনের দেখতে পাচ্ছি আমরা X এবং Y, তাই এদেরকে বলা হচ্ছে হেটেরোগ্যামেটিক। আর স্ত্রীরা যেহেতু একই প্রকার সদৃশ্য গ্যামেট সদৃশ্য ক্রোমোজোম তৈরি করে, সেক্স ক্রোমোজোম X ক্রোমোজোম, তাই স্ত্রীদেরকে বলা হচ্ছে হোমোগ্যামেটিক। এবারে আমরা ক্রস করে দেখে নেব যে কিভাবে হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে, তাই আমরা বলছি XY পদ্ধতি, XX XY পদ্ধতি। এখানে পিতা আর মাতা। পিতার ক্ষেত্রে ক্রোমোজোম কি হবে? 44A প্লাস XY হবে, আর মাতার ক্ষেত্রে 44A প্লাস XX হবে। এটি হচ্ছে পি জোড়। এইবার স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে এরা দু প্রকারের শুক্রাণু তৈরি করবে। 50% হবে 22টি অটোজোম প্লাস X, আর 50% হবে 22টি অটোজোম প্লাস Y। এগুলি হচ্ছে অর্ধেক অর্ধেক। আর মাতার ক্ষেত্রে ওজেনেসিস প্রক্রিয়ায় একই প্রকার গ্যামেট তৈরি হবে। আর এদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে দু ধরনের গ্যামেট তৈরি হবে। এবার এদের নিষেকের ফলে, অর্থাৎ এই গ্যামেট 22টি অটোজোম প্লাস X এর সঙ্গে 22টি অটোজোম প্লাস X এর নিষেক ঘটলে কি তৈরি হচ্ছে? 44 অটোজোম প্লাস XX, আর এর সঙ্গে নিষেক হলে তৈরি হচ্ছে 44টি অটোজোম প্লাস XY। অর্থাৎ XX আছে, তার মানে XX হলে আমরা জানি যে কন্যা সন্তান, আর XY ক্রোমোজোম যদি হয় তাহলে হয় পুত্র সন্তান। এবার এদের এখানে পরিস্ফুরণের মাধ্যমে যে অপত্য তৈরি হবে সেটি হচ্ছে, এটি হবে কন্যা, আর এটি হবে পুত্র।
এইগুলো হচ্ছে গ্যামেট, আর এখানে যে জাইগোট তৈরি হলো এটি হচ্ছে F1 জোন। তাহলে এইভাবে এই XXXY পদ্ধতিতে আমরা দেখতে পেলাম কিভাবে কন্যা এবং পুত্র সন্তান হচ্ছে, অর্থাৎ কিভাবে সেক্স ডিটারমিনেশন হচ্ছে। স্ত্রীদের গ্যামেটের সঙ্গে এক্স যুক্ত যে পুরুষ গ্যামেট আছে তার মিলনে কি হচ্ছে 44টি অটোজোম প্লাস XX গ্যামেট উৎপন্ন হচ্ছে, ফলে কন্যা এবং পরিস্ফুরণের মাধ্যমে পরবর্তীকালে কন্যা সন্তান হচ্ছে। এবং স্ত্রীদের গ্যামেটের সঙ্গে Y যুক্ত পুরুষ গ্যামেটের যখন মিলন হচ্ছে তার ফলে 44টি অটোজোম প্লাস XY জাইগোট উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এটি থেকে পুত্র সন্তান তৈরি হচ্ছে। এইভাবে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি অনুষ্ঠিত হয়। নেক্সট আমরা আসছি পাখিদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এই লিঙ্গ নির্ধারণ পাখিদের ক্ষেত্রে বলা হয় ZZW পদ্ধতি। পাখিদের ক্ষেত্রে যেরকম মানুষের ক্ষেত্রে থাকে দুটি সেক্স ক্রোমোজোম X এবং Y, পাখিদের ক্ষেত্রেও একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে, তবে XY এর পরিবর্তে সেক্স ক্রোমোজোমকে Z ও W দ্বারা চিহ্নিত করা হয়। পুরুষ পাখিদের দেহকোষে বর্তমান সেক্স ক্রোমোজোম দুটি হচ্ছে সদৃশ, যেরকম আমরা দেখেছিলাম স্ত্রীদের ক্ষেত্রে। দুটি ক্রোমোজোমই হচ্ছে জেড ক্রোমোজোম। পুরুষ দেহের ক্ষেত্রে দুটি সেক্স ক্রোমোজোমই হচ্ছে এই জেড ক্রোমোজোম। সুতরাং দেখতে পারবো যে পুরুষ পাখিদের দেহে সৃষ্ট সকল পুংগ্যামেট একটি করে জেড ক্রোমোজোম ধারণ করে, অর্থাৎ এরা একই প্রকার গ্যামেট সৃষ্টি করে, তাই এদেরকে বলা হচ্ছে হোমোগ্যামেটিক। হোমোগ্যামেটিক কাদেরকে বলা হচ্ছে? পুরুষদের। আর স্ত্রীদেরকে হেটেরোগ্যামেটিক বলা হয়। কেন বলা হয়? কারণ স্ত্রী পাখিদের দেহকোষে বর্তমান সেক্স ক্রোমোজোম দুটি হলো জেড ও ডাব্লিউ। জেড ও ডাব্লিউ এটি হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে। তাই যেহেতু দুটি ভিন্ন সদৃশ ক্রোমোজোম থাকে তাই এদেরকে বলা হবে হেটেরোগ্যামেটিক, অর্থাৎ এরা যে সকল গ্যামেট তৈরি করে তার 50% হচ্ছে জেড ক্রোমোজোম বিশিষ্ট, 50% হচ্ছে ডাব্লিউ ক্রোমোজোম বিশিষ্ট। এবার আমরা ক্রসটা দেখে নিই, দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। এই ক্ষেত্রে পুরুষ পাখি অর্থাৎ মোরগ আর স্ত্রী পাখি অর্থাৎ মুরগি, এদের ক্ষেত্রে যেটা ধরা হয় 2n সমান 78 মুরগির ক্ষেত্রে। তাহলে আমরা জানি এই 78 এর মধ্যে এক জোড়া থাকবে সেক্স ক্রোমোজোম অর্থাৎ ZW, তাই এখানে 76 অটোজোম প্লাস ZZ হবে, আর এখানে 76 অটোজোম প্লাস ZW হবে। এটি হবে কি পি জোন। এরপর স্পারমাটোজেনেসিস আর স্ত্রীদের ক্ষেত্রে হবে উজেনেসিস। স্পারমাটোজেনেসিস দ্বারা যেটি তৈরি হবে 38টি অটোজোম প্লাস জেড। মোরগের ক্ষেত্রে একই প্রকার গ্যামেট তৈরি হবে, অর্থাৎ এটি হচ্ছে 100% শুক্রাণু গ্যামেট। আর এই ক্ষেত্রে ওজেনেসিস পদ্ধতিতে
তৈরি হবে, দু ধরনের হবে, 38 অটোজোম প্লাস জেড আর 38 অটোজোম প্লাস ডাব্লিউ, দু ধরনের ডিম্বাণু তৈরি হবে। 50% জেড ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু, 50% ডাব্লিউ ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু। এইবার এই গ্যামেটের সঙ্গে যখন এই গ্যামেটের নিষেধ ঘটবে তখন কি তৈরি হবে? অটোজোম প্লাস জেড জেড তৈরি হবে। আবার এই গ্যামেটের সঙ্গে যখন এই গ্যামেটের নিষেধ ঘটবে তখন 76 অটোজোম প্লাস জেড ডাব্লিউ ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট উৎপন্ন হবে। পরবর্তীকালে পরিস্ফুরণের মাধ্যমে এখান থেকে কি তৈরি হবে? মোরগ তৈরি হবে, অর্থাৎ পুরুষ, আর এই ক্ষেত্রে মুরগি, অর্থাৎ এটা তৈরি হবে। F1 জন্যুর জাইগোট এটি, এগুলি হচ্ছে জাইগোট। তাহলে এখানে আমরা দেখলাম যে কিভাবে স্ত্রী এবং পুরুষ লিঙ্গ নির্ধারিত হচ্ছে, অর্থাৎ মোরগ এবং মুরগি কিভাবে উৎপন্ন হচ্ছে, যে পদ্ধতি দ্বারা হচ্ছে সেটিকে বলা হচ্ছে জেড-জেড-জেড-ডাব্লিউ পদ্ধতি। নেক্সট আমরা পড়ব মৌমাছিদের ক্ষেত্রে কিভাবে লিঙ্গ নির্ধারিত হয়। সেক্স ডিটারমিনেশন ইন হানি বি। মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। মানুষ এবং পাখির ক্ষেত্রে মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি একটু ভিন্ন প্রকারের। এক্ষেত্রে জিনোম সংখ্যার তারতম্য বা হ্যাপ্লোডিপ্লয়েডি তথা পুরুষ হ্যাপ্লয়েডি কৌশল দেখতে পাওয়া যায়। এমনি আমরা জানি যে মৌমাছি হচ্ছে সামাজিক এবং অর্থকরী পতঙ্গ। এমনি একটি চাকে মৌমাছিরা দলবদ্ধভাবে বাস করে এবং চাকে 3 ধরনের মৌমাছি দেখতে পাওয়া যায়: রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি। এদের মধ্যে রানী মৌমাছি হলো প্রজননে সক্ষম স্ত্রী অর্থাৎ ফার্টাইল ফিমেল, এবং শ্রমিক মৌমাছি হলো প্রজননে অক্ষম অর্থাৎ বন্ধা স্ত্রী অর্থাৎ স্টেরাইল ফিমেল। রানী মৌমাছি ও শ্রমিক মৌমাছি উভয়ের দেহকোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম অর্থাৎ 2n = 32 থাকে, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। পুরুষ মৌমাছির দেহকোষে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে অর্থাৎ n = 16। এদের দেহে হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপাদিত হয়। মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি দেখাবার আগে এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে যেটি বলা হয় সেটি হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পদ্ধতি। মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পদ্ধতি বলা হয়। এটি হচ্ছে স্ত্রীদের আর এটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে n = 16 অর্থাৎ হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপাদিত হয়। এবার আমি ক্রস করে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। তো রানী মৌমাছি এবং পুরুষ মৌমাছির ক্ষেত্রে হবে ক্রস। তার আগে একটুখানি বলে দিই, তো কি হয় যদি একটা মৌচাক ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে যে প্রকোষ্ঠগুলিতে এই মৌমাছিদের লার্ভা প্রতিপালন করা হয় এই প্রকোষ্ঠগুলি বিভিন্ন ধরনের হয় এবং এই প্রকোষ্ঠগুলিকে বলা হচ্ছে ব্রুড সেল।
রানী মৌমাছির ক্ষেত্রে মানে যেখানে যে লার্ভাগুলি রানী মৌমাছিতে পরিণত হবে তাদের ক্ষেত্রে যে ব্রুড সেল থাকে সেগুলি অপেক্ষাকৃত বড়। পুরুষ মৌমাছিদের ব্রুড সেল মাঝারি ধরনের এবং শ্রমিক মৌমাছিদের ব্রুড সেল অপেক্ষাকৃত ছোট পুরুষ মৌমাছিদের ক্ষেত্রে। সুতরাং আমরা একটা ব্যাপার বলতে পারি যে মৌমাছিদের লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে এই ব্রুড সেলের আকার একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। একটি রানী মৌমাছি যৌন মিলনের উদ্দেশ্যে আকাশে উড়তে থাকে। তো এই মৌমাছিদের উঁচু আকাশে এই যৌন মিলনের উদ্দেশ্যে উড়তে থাকাকে যেটাকে বলা হচ্ছে বৈবাহিক উড্ডয়ন অর নাপটিয়াল ফ্লাইট। এই ক্ষেত্রে মৌমাছিরা রানী মৌমাছি সাধারণত একটি পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয় এবং আবার চাকে ফিরে আসে। পুরুষ মৌমাছিটির শুক্রাণু হচ্ছে আমরা তো পড়েইছি যে পুরুষের ক্ষেত্রে হচ্ছে n=16 এবং রানী মৌমাছি এই পুরুষ মৌমাছির শুক্রাণু রানী মৌমাছির সেমিনাল রিসেপ্টিক্যালে সঞ্চিত হতে থাকে, জমা হতে থাকে এবং এই যৌন মিলনের 3 থেকে 4 দিন পর রানী মৌমাছিরা ডিম্বাণু পাড়তে শুরু করে, অর্থাৎ এই n=16 ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু পাড়তে শুরু করে। এই সময় ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় এবং তার ফলে নিষেকের ফলে ডিপ্লয়েড জাইগোট বা ভ্রূণাণু তৈরি হয়, যেটি হচ্ছে 2n=32। এবার এইখানে কি হয়, নিষিক্ত যে ডিম্বাণু থাকে সেই নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট কি হয় না ভালোভাবে প্রতিপালিত হয় এবং এক্ষেত্রে একটা ব্যাপার আছে যে কোন লার্ভাগুলোকে কিভাবে প্রতিপালন করা হবে তার উপর রানী এবং শ্রমিক মৌমাছি নির্ভর করে। যে লার্ভাগুলি হচ্ছে যে ডিপ্লয়েড লার্ভাগুলি সৃষ্টি হয় তার মধ্যে যেগুলিকে রয়্যাল জেলি খাওয়ানো হয় সেগুলি পরবর্তীকালে রানী মৌমাছিতে পরিণত হয় এবং যেগুলিকে বি ব্রেড বা পোলেন ব্রেড খাওয়ানো হয় সেগুলি পরবর্তীকালে শ্রমিক মৌমাছিতে পরিণত হয়। এবারে আমরা ক্রসে চলে আসছি। রানী মৌমাছি আর পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি এদের মধ্যে ক্রস হবে। তো এই ক্ষেত্রে আমরা জানি রানী মৌমাছির ক্ষেত্রে 2n=32 আর পুরুষ মৌমাছির ক্ষেত্রে হচ্ছে n=16। এটি হচ্ছে বীজণু। তাহলে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে এরা দু ধরনের গ্যামেট তৈরি করবে, n=16 n=16। এটি হবে অনিষিক্ত ডিম্বাণু, কিছু তৈরি হবে অনিষিক্ত ডিম্বাণু। পরবর্তীকালে এখান থেকে তৈরি হবে লার্ভা, তারপর পার্থেনোজেনেসিস বা অপুঞ্জনির মাধ্যমে তৈরি হবে পিউপা। এই পিউপা পরিবর্তিত হয়ে যাবে কিসে, পুরুষ মৌমাছিতে, অর্থাৎ F1 জনুতে তৈরি হবে n=16। এবার এরা তো দু ধরনের ডিম্বাণু তৈরি করে, একটি হচ্ছে অনিষিক্ত ডিম্বাণু আর কিছু হচ্ছে নিষিক্ত ডিম্বাণু। তো আর পুরুষ মৌমাছি কি করে না, এখানে n=16 শুক্রাণু উৎপাদন করে, হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপাদন করে, তাই n=16। এখান থেকে যদি ক্রস হয় তখন কি হবে, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, এগুলো তো গ্যামেট, শুক্রাণু। এখানে যেটা হবে সেটি হচ্ছে 2n=32, যে জাইগোট তৈরি হলো। এবার
এই যে জাইগোট তৈরি হলো এটিকে আমরা বলতে পারি যে নিষিক্ত ডিম্বাণু। এবার এই লার্ভাগুলিকে নিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয় লার্ভা। আমি এটা একটু রিপিট করছি, এখানটা একটু মুছে দিয়ে আবার এই লার্ভা থেকে আমি রিপিট করছি। আচ্ছা, এখানে না আমি লিখে দিচ্ছি লার্ভা। এবার এদেরকে দুভাবে প্রতিপালন করা হয়। যাদেরকে রানী মৌমাছিতে পরিণত করা হবে তাদেরকে রয়্যাল জেলি খাওয়ানো হয়, আর শ্রমিক মৌমাছিদের ক্ষেত্রে বি ব্রেড খাওয়ানো হয়। রয়্যাল জেলি যাদেরকে খাওয়ানো হচ্ছে তারা পরবর্তীকালে পিউপার মাধ্যমে রানী মৌমাছিতে পরিণত হয়, আর বিব্রেড যাদেরকে খাওয়ানো হচ্ছে তারা পরবর্তীকালে পিউপার মাধ্যমে শ্রমিক মৌমাছিতে পরিণত হয়। অর্থাৎ 2n = 32 এর ক্ষেত্রেও 2n = 32। এই ক্ষেত্রে রানী মৌমাছি হচ্ছে স্টেরাইল ফিমেল, শ্রমিক মৌমাছিও ফিমেল, তবে এই রানী মৌমাছি হচ্ছে ফার্টাইল ফিমেল অর্থাৎ প্রজননক্ষম, আর শ্রমিক মৌমাছি হচ্ছে স্টেরাইল ফিমেল অর্থাৎ বন্ধা স্ত্রী। এইভাবে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে F1 জুনো, আর এগুলো হচ্ছে গ্যামেট। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কৌশল এই ক্ষেত্রে অনুসরণ করা হয়। তো এইরকম ভাবে আমরা বুঝতে পারলাম কিভাবে মৌমাছিদের লিঙ্গ নির্ধারণ করা হচ্ছে। আজকে আমরা 3টে পড়লাম, সেক্স ডিটারমিনেশন মানুষের ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে এবং মৌমাছির ক্ষেত্রে। আশা করি তোমরা ভালো করে এটা বুঝতে পারবে, টেক্সট বইটা ভালো করে ফলো করবে। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।